হঠাৎ করে খুবই ইচ্ছে করতেছিল মা যদি থাকতো আমাকে জড়িয়ে ধরে বলতো চলো আমরা অনেক দূরে চলে যাই। পরক্ষণেই মনে পড়লো মা একজন স্বার্থপর মহিলা। যাই হোক, এক রাতে রুমের মাঝে শুয়েছিলাম, হঠাৎ করে চোখ পড়লো দরজার বাহিরে, মানে কিছুটা ফাঁকা ছিল। তখন দেখি কি আমার যে সৎ মামা রাকিব, সে আমার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে আছে। তা আমি চুপি সারে আস্তে আস্তে দরজার পাশে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। আমি ধীরে ধীরে দরজা থেকে আবার বিছানার উপর এসে আবার শুয়ে পড়লাম। তো শরীরটা গুটিয়ে দিয়ে শুয়ে পড়ছি। পরদিন বিকেলে বাবা বাইরে গেলেন, আমি রান্নাঘরে পানি আনতে যাচ্ছিলাম। হঠাৎই পিছন থেকে রাকিব আমার কোমরের মাঝে হাত দিল। আমি চমকে উঠে বলি, এ কি করলেন, ছেড়ে দিন। সে হেসে বলেন, এত ভয় কিসের, একটু আদর তো পেতেই পারিস। তোর মতো কচি মেয়ে রেখে তোর স্বামী আরেকটা বউ ঘরে তুললো, আমি হলে তো দুজনকেই ছাদের নিচে রাখতাম। তার মুখের এই নোংরা কথাবার্তা শুনে গা গুলিয়ে আসে। ঠেলে দেই তাকে, দৌড়ে গিয়ে সৎ মায়ের কাছে বলি, আপনার ভাই এমন করছে, আপনি তারে কিছু বলুন। সে তো কোনো প্রতিবাদ করলোই না, উল্টা আমাকে অনেক ধরনের কথা শোনালো আর আমার উপরে দোষারোপ করলো। সে আমাকে চরিত্রহীনা বলল, আমি নাকি স্বামী ছেড়ে দিয়েছি আর এখন এসে নাটক করতেছি। সৎমা আমাকে আরো বলল, আমার চরিত্রবান ভাইয়ের গলায় ঝুলতে চাচ্ছিস, কুজাতের বাচ্চা, আমি বুঝি না। আমি বোকার মতো তাকিয়ে থাকি, আমার কথা কান্না কিছু করার ছিল না। অপরূপা এসে দাঁড়ায়, এমন চলতে থাকলে বাহিরে মুখ দেখাতে পারবো না। একটা নষ্ট মেয়ে ঘরে থাকলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি তাকিয়ে রইলাম অপরূপার দিকে, যেন আমাকে একটু নিচে নামাতে পারলে ও একটু উপরে উঠতে পারবে। তার মুখে প্রতিটা শব্দ বিষের মতো ছিটকে আসলো আমার গায়ে। আমি ধীরে সুস্থে বললাম, তুই যখন কলেজের বাথরুমে আরেক ছেলের সাথে ঢুকছিলি তখন কি মুখ দেখানো বন্ধ হয়ে গেছিল তোর? তখন তো মা কিছু বলেনি, মান সম্মানও সবকিছুই ঠিক ছিল, তাই না? মুখটা মুহূর্তে লাল হয়ে গেল আর আমার সৎ মা তো তেলে বেগুনে জ্বলে উঠলো। তুই কে রে এমন কথা বলার আমার মেয়ের সম্পর্কে? আমি আর এক মুহূর্ত থামলাম না। অনেক দিনের জমে থাকা বিষ গলা দিয়ে সবকিছু বের করলাম। আপনি আমার জাতের কথা বলছেন? আপনি তো আমার মাকে তাড়িয়ে পুরো সংসার দখল করছেন। আপনার ভাইয়ের মতো দুশ্চরিত্র লোকের হাত থেকে আমাকে বাঁচানোর বদলে উল্টো আমার গায়ে দাগ দিচ্ছেন। আপনি মানুষ না, আপনি একটা বিষধর সাপ। শাহানার মুখ থমকে গেল। পরক্ষণে আমার দিকে ধেয়ে আসলো, বলল, আর যদি একটাও কথা বলিস তাহলে জুতা পিটা করে তোকে ঘর থেকে আমি বের করব। আমি আর কথা বললাম না, আমি নিজের ঘরে চলে গেলাম। রাতের বেলা বাবা আসছে, আমি ঠিক করে রাখছি আজকে বাবা বাসায় আসলে বাবাকে সবটা বলবো। যত লজ্জা যত অপমানই হোক না কেন, সবটা জানানো দরকার। দরজার কাছে এসে থমকে গেলাম। হালকা ফাঁক করে দরজার ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছিল আমার সৎ মায়ের। তোমার মাইয়াটা দিনে দিনে যা হয়েছে না, রাকিবের গলায় ঝুলতে চায় এখন। একলা ঘরে ডাকে, বলে ওর নাকি ভয় করে। আমার সরল সোজা ভাইটারে তো তোমার মাইয়াটাই বিছানায়ও নিতে চায়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বাবার কণ্ঠ কাঁপে। তুমি কি বলছো এসব? তিনি বিশ্বাস করতে না চাইলেও সৎ মায়ের কথা থামে না। তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলি? দুশ্চরিত্রা মাইয়ার জন্ম দিস। শুনো, আমার ভাইয়ের গলায় আমি ওর মতো মেয়ে ঝুলতে দিব না। আমি দরজার গায়ে মাথা রাখলাম আর সহ হচ্ছিল না। কান্না এসো জমে রইল গলার মধ্যে। আমি মুখ না খুলে পা টিপে টিপে আবার ঘরে চলে যাই। আর সম্ভব না মুখ বুঝে অপমানিত হওয়া। সকাল হয়নি এখনো, বাইরে কুয়াশা, সবার ঘুম এখনো গাঢ়। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম। ব্যাগ বলতে যে তানবীরের বাসা থেকে যে কয়টা জিনিসপত্র নিয়ে আসছিলাম সেগুলো নিয়েই বেরিয়ে পড়ি। কারো চোখে পড়ার আগে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ি। পেছন দিকে আর ফিরে তাকাই না। পা চালিয়ে যাচ্ছি, কোথায় যাব জানি না। রাতের সেই ঝড়টা বুকের ভিতর কেমন যেন ঝিম ধরে আছে। হাঁটতে হাঁটতে দাঁড়ালাম এক বাস স্টপের সামনে। মাথা ঝুঁকিয়ে বসে থাকলাম বেঞ্চের এক কোনায়। ঘুম না হওয়াতে মাথার ভেতরটা যন্ত্রণা করছে। একটা লোক সিগারেট টানতে টানতে আমার পাশেই দাঁড়ালো। চায়ের দোকানটা খুলছে, তবে দোকানদার তার চোখ সরাচ্ছে না আমার দিক থেকে। তার চাহনিতে স্পষ্ট কৌতূহল, এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি দাগি আসামি। খেয়াল করলাম দুজন রিকশাওয়ালা চায়ের কাপ হাতে গল্প করছে। তাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে আমাকে নিয়েই তারা কথা বলছে। এই মাইয়াটা কে রে, ভোর থেকে এখানে আছে, মনে হয় বাড়ি থেকে পালাই আইছে, বয়স তো অল্প, গতরখানা যা আছে। দোকানদার আর রিকশাওয়ালারা কথা বলছিল, তাদের কথা কানে আসতে গাটা কেমন ঘিন ঘিন করে উঠলো। ব্যাগটা বুকে জড়িয়ে ধরি, ভেতরটা কেমন যেন কাঁপছে। এখানে বসে থাকলে হয়তোবা কিছু হয়ে যাবে, ভয়টা বেড়ে গেল। আমায় রক্ষা করবে কে, বিপদ আসলে কি করব। হঠাৎ করে উঠে দাঁড়াই, উঠে দাঁড়িয়ে গলা শুকিয়ে ওঠে। এখান থেকে এখন সরে পড়াটা আমার প্রথম কাজ। বাস স্টপের দিকে রাস্তার ধার দিয়ে হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে পিছন দিক থেকে তাকিয়ে দেখি রিকশাওয়ালা আর দোকানদার আমার পিছন পিছন হাঁটছে। চায়ের দোকানদার আর রিকশাওয়ালা আমাকে থামতে বলছিল ইশারায়। তো আমি আমার মতো দ্রুত পা চালিয়ে সামনে একটা রিকশা পাই, সেই অটো রিকশার মাঝে দৌড়ে উঠে পড়ি। সামনে দুজন পুরুষ বসা আর পিছনে একটা মেয়ে ছিল। চালক ঘাড় ঘুরিয়ে রুক্ষ গলায় বলে, আপা এটা কিন্তু দক্ষিণ দিকে যাইবো, নামেন। আমি কিছু না বলে নামতে যাই। ঠিক তখনই পাশে বসা মেয়েটা আমাকে বলে উঠলো, কিরে তুই লাবণ্য না? আমি থমকে তাকাই ওর দিকে। প্রথম দেখায় চিনতে পারিনি। ভালো করে মেয়েটার দিকে নজর দিলাম। চোখ দুটো টানা বিড়ালের মতো, কপালে ছোট্ট তিল, মুখে একরাশ নরম হাসি। চিনতে পারিসনি? আমি ইতি। আমরা প্রাইমারিতে একসাথে পড়তাম, মনে নাই তোর? তুই বা পাশে বসতি, আমি ডান পাশে বসতাম। তোর ঝুটি আমি সবসময় টানতাম, তুই রাগ করতি। আমার মুখে হাসি ফুটে এলো। তুই ইতি? হ্যাঁ রে। হাই রে, কত বছর পর তোর সাথে দেখা, চিনতেই পারছিলাম না প্রথমে। তুই কই যাস এভাবে?
আমি কাপা গলায় বলি, এই তো একটু কাজে বেরিয়েছি। চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। এক কাজ কর, আমার সাথে বাড়ি চল, আমিও হোস্টেল থেকে ফিরছি। আজকে দিনটা না হয় আমার সাথেই থাকলি, কাল না হয় ফিরে যাবি। কি করব বুঝতে পারছিলাম না। পরক্ষণেই চোখ পড়ে রিকশাওয়ালা আর দোকানদারের দিকে। দেখি তারা এখনো আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে সেই পুরনো খিদা, শরীরটা গুটিয়ে আসে। ইতির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, তোর বাসা কোথায়? তোর বাসার একদমই উল্টো দিকে। আমি দীর্ঘ শ্বাস ফেলি। হ্যাঁ, হাই স্কুলে ওঠার পর থেকে তুই তো শহরে চলে গেছিলি, ভালোই হয় আজকের দিনটা তাহলে তোর সাথে ওখানেই থাকি, পরে দেখা যাবে। ইতি হালকা করে আমার হাতটা নিজের হাতে নেই। তোর কি হয়েছে রে? মুখটা কেমন যেন শুকনো লাগছে। আমি জবাব না দিয়ে ইতির দিকে তাকিয়ে থাকি। জানি না কি বলবো, বুঝতে পারছি না। আচ্ছা, বাড়ি গিয়ে সবটা শুনবো। অটো ততক্ষণে চলছে, রাস্তার বাঁকে বাঁকে মোড় নিচ্ছে। কোথায় যাচ্ছে জানি না। বিয়ের আগে স্কুল ব্যতীত কোথাও যায়নি। বিয়ের পর অবশ্য তানভীর মাঝে মাঝে আমাকে বাইরে নিয়ে যেত, কখনো মার্কেটে, কখনো ঘুরতে। ওই সময়টাতে আমি বুঝতেই পারিনি মানুষটার মনের কোথাও আমি নেই। সেখানে বসবাস করে এক অন্য নারী, সে তার প্রথম প্রেম এবং তার প্রথম অর্ধাঙ্গিনী। ইতি আমাকে ডাকলো, তুই কোথায় পড়িস এখন? ভার্সিটি শেষ করলি? আমি মাথা নাড়ি না, শুধু বলি অনেক কিছুই বদলে গেছে রে ইতি। ইতি আমার মুখের দিকে তাকিয়ে চুপ করে যায়। আমার গলাটা কেমন যেন শুধু শুকিয়ে আসছিল। ইতির সাথে যখন ওর বাড়ির গেটে পৌঁছালাম তখন দেখলাম প্রায় দুপুর হয়ে গেছে। ইতি গেট খুলে ভেতরে ঢুকলো, আমি তার পিছু পিছু হাঁটলাম। ছোট্ট একটা উঠান, দুপাশে ফুলের টব। ভেতর থেকে এক মধ্যবয়সী মহিলা বের হলেন, গায়ে শাড়ি পরা, তার উপরে অ্যাপ্রন পরা। দেখে মনে হচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। ইতি হাসি মুখে বলল, আম্মু ও লাবণ্য, আমি প্রাইমারি স্কুলে পড়তাম, ও আমার বান্ধবী। হঠাৎ দেখা, আমি নিয়ে এলাম, আজকে আমাদের সাথে থাকবে। উনি অবাক চোখে তাকালেন আমার দিকে, তারপর হালকা হাসলেন।